প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি আগের ক্লাসগুলো সবাই খুব মনোযোগ দিয়ে এবং ভালোভাবে করেছো। যদি আগের ক্লাসগুলো খুব ভালোভাবে না করে থাকো তাহলে আসলে আজকের ক্লাসটা করে তোমার জন্য খুব বেশি সুবিধা হবে না। তো আজকের ক্লাস দেখার আগে আশা করবো আগের ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে দেখবে এবং সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবা। আগের ক্লাসের মতোই আজকে যেমন কিছু গাণিতিক সমস্যা দেখাবো, একই সাথে আমি যেমন টাইটেশন থেকে দেখিয়েছিলাম যে ওই গাণিতিক সমস্যাগুলো অর্থাৎ ওই ম্যাথস গুলো থেকে কিভাবে বোর্ডে প্রশ্ন সেট হইতে পারে। তোমরা জানো যে সবসময় বোর্ডে প্রতি বছরে ইউনিক কোশ্চেন হয়, অর্থাৎ আগের কোশ্চেনটা রিপিট হবে এরকম না, তবে আগের কনসেপ্ট গুলো থেকে আমরা ধারণা নিতে পারি অথবা কিছু মিল থাকতে পারে। তো সেটারই ধারাবাহিকতায় আমরা দেখবো যে বইয়ের ম্যাথস গুলো থেকে কিভাবে বোর্ড কোশ্চেন সেট হইতে পারে। আমরা যেমন ম্যাথস সমাধান করব, তার সাথে বোর্ড কোশ্চেন ওইখান থেকে বানাবো এবং বানানোর পরে ওইটাও আমরা সমাধান করার চেষ্টা করব। তো এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাস, চলো আমরা ক্লাসে যাই। আগের ক্লাসে আমরা দুইটা টাইপের ম্যাথস করছিলাম, তো আজকে হচ্ছে যে টাইপ 3 এবং এই টাইপ 3 তোমার মিল আছে টাইপ 1 এর সাথে। তো এইখানে বলছে যে 2.5 গ্রাম ভরের এক টুকরা লোহাকে আমরা যদি H2SO4 এ 100 ml H2SO4 দ্রবণ, তার মানে আমি যদি এখান থেকে থিঙ্ক করি বা বোঝার চেষ্টা করি যে উদ্দীপক কিভাবে হবে, সাধারণত এইভাবে পাত্র দিয়ে আসে যে আগের বার প্রথম টাইপ 1-এ ওইটার ভর দেয়া ছিল না, এটার ভর দেয়া আছে 2.5 গ্রাম Fe। এটাকে আমি H2SO4 এর মাঝে দিলাম এবং এটার আয়তন হচ্ছে যে 100 ml। এটা হচ্ছে যে এ পাত্র এবং বি পাত্র বলছে যে এই 100 ml থেকে 10 ml কে প্রশমিত করবে বা জারিত করবে তোমার 24 ml 0.2 m KMnO4, এটা হচ্ছে জারিত করবে। এটা হচ্ছে যে বি পাত্র যদি হয় সেই ক্ষেত্রে তোমার কি থাকতে পারে, গতে হচ্ছে যে ওই যে আগেই বলছি যে সমতাকরণ, গতে এই দুইটা এখানে যে বিক্রিয়াটা হবে KMnO4 ফেরাস সালফেট, এটা প্রথম টাইপ 1-এই দেখাইছে, এটা সমতাকরণ। এবং ঘতে থাকবে, ঘতে বলছে যে এটা দ্বারা যদি সম্পূর্ণ জারিত হয় তাহলে এটার বিশুদ্ধতা বা ভেজালের শতকরা পরিমাণ, বিশুদ্ধতা বা ভেজাল দুইটাই থাকতে পারে, বিশুদ্ধতা বা ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো, এরকম হচ্ছে যে কোশ্চেন থাকবে বিশুদ্ধতা বা ভেজালের। আচ্ছা, এই ক্ষেত্রে একটা বিষয় তোমাদের, এর আগে ভেজালের অঙ্ক টাইট্রেশন অংশ আমরা করছি এবং সেইখানে আমি বলছি যে ভেজাল কখনোই বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বা দ্রবণে দ্রবীভূতও হবে না বা এটার ঘনমাত্রায় বৃদ্ধিতেও কাজ করবে না, এবং কোনো বিক্রিয়া থেকে যদি কোনো ধাতুর পরিমাণ বের করি সেটা অবশ্যই বিশুদ্ধ হবে, কারণ কোনো অঙ্ক থেকে যে পরিমাণ গাণিতিকভাবে যে পরিমাণ বের হবে সেটা কখনোই ভেজাল হবে না, বিশুদ্ধ হবে। এখন আসো আমরা আয়রনের ভরই বের করব। যদিও এখানে একটা আয়রনের ভর একবার দেয়া আছে, তুমি বলতে পারো যে স্যার এটা তো দেয়া আছে, বাট এটা দেয়া আছে বলেই দিছে যে ভেজাল, ভেজালের পরিমাণ বা বিশুদ্ধতার পরিমাণ যাই হোক, তার মানে কি এটার মাঝে ভেজাল আছে। সুতরাং এটা আসলে যে পুরোটাই এটা দ্বারা প্রশমিত হয়েছে এরকম বিষয় না, ভেজাল বাদে বিশুদ্ধ অংশটুকু প্রশমিত হয়েছে। এখন আসো আমরা এই টাইপ 1-এর মতোই এইখানে ওই বিশুদ্ধ অংশটা বের করার চেষ্টা করব। সুতরাং টাইপ 1-এ যে বিক্রিয়াটা আমরা দেখো, ঘয়ের বিক্রিয়াটা দেখবা যে আগের ক্লাসে দেখবা যে আমি আর এটা সমতা কিভাবে হলো আমি সেই ইসে যাব না, কিন্তু আমি একবারে সমতাকৃত বিক্রিয়াটা আমি একবারে লিখে দিব। কেন লিখে দিব? কারণ আমি আগের ক্লাসে এটা তোমাদের খুব মনোযোগ দিয়ে আমি তোমাদেরকে বুঝাইছি। মনোযোগ বলতে যে অনেক ধীরে ধীরে তোমাদেরকে আমি বুঝাইছি যে এখানে 10 FeSO4, দেখো আমি একবারেই লিখে দিচ্ছি K2SO4 সমতাকৃত। কিভাবে সমতা হয়েছে আমার আগের ক্লাসটা দেখলেই তুমি বুঝতে পারবে আমি শর্টকাট মেথডে কিভাবে সমতাটা করছি, সেটা আমি খুব সুন্দরভাবে জাস্ট আগের ক্লাসটা প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিবা যে আমি দেখাইছি 8H2O। আচ্ছা, এই সমতাকৃত বিক্রিয়া থেকে দেখো আগের মতোই আমরা যদি অঙ্কটা করার চেষ্টা করি, আমরা এখান থেকে বিক্রিয়া থেকে কি পেলাম তুমি লিখবা যে বিক্রিয়া থেকে পাই যে 2 মোল KMnO4 ইজ ইকুইভ্যালেন্ট 10 মোল FeSO4। তাহলে আমি বলছি যে বাম পাশে সবসময় 1 নেওয়ার চেষ্টা করবা, তাহলে 1 মোল KMnO4 ইজ ইকুইভ্যালেন্ট মানে এটাকে প্রশমিত করে 5 মোল FeSO4 ইজ ইকুইভ্যালেন্ট 5 মোল Fe2 প্লাস। আগে ক্লাসে বলছিলাম যে Fe2 প্লাস আর F এর ভর একই হবে, যেহেতু ফেরাস সালফেট থেকে ডিরেক্ট Fe লেখা যায় না, এটাকে বিয়োজিত করলে Fe2 প্লাস হয়, এই জন্য 2 প্লাস লিখছি, বাট একই কথা। 1 মোলকে কি লেখা যায় আগের ক্লাসেই বলছি 1000 ml 1m, এটার ব্যাখ্যাও কিন্তু আমি দিছি যে 1000 ml 1m কেন লেখা যায়। অবশ্যই অবশ্যই না বুঝলে আগের ক্লাসটা রিপিট করো, মানে একই জিনিস তো বারবার আমি বলা পসিবল না। এটা হচ্ছে এটা দেখো, তাহলে 1 মোলকে 1000 ml
1m KMnO4 এটাকে মোলকে কেন আয়তন ঘনমাত্রায় কনভার্ট করলাম এবং এই মোলকে কেন গ্রামে কনভার্ট করলাম এটার ব্যাখ্যা আমি দিছি, কারণ এটা অঙ্কের ডিমান্ড অনুযায়ী আয়রনের ভর বের করা লাগবে এবং এটার আয়তন ঘনমাত্রা দেয়া আছে সেই হিসাবে। আর যদি ঐকিক নিয়মে পরের লাইন করি যে দেখো 1 ml এর জন্য কত হবে, 1000 দিয়ে ভাগ হবে, তাই না? তাহলে 5 × 56 এত গ্রাম। আর এইখানে প্রকৃতপক্ষে KMnO4 কত দেয়া আছে যে 24 ml 0.2m KMnO4 ইজ ইকুইভ্যালেন্ট। তাহলে 5 × 56 × 24, আমি বলছি যে সব উপরে গুণ হয়ে যাবে, যদি বাম পাশে 1 রাখো, 1 রাখাটাই সেভ, আর শুধু তোমার 1000 নিচে ভাগ হবে, কত ভাগ হবে নিচে 1000 এত গ্রাম Fe। তাহলে এটার রেজাল্ট আসবে তোমার 1.344 গ্রাম Fe। কত গ্রাম আসলো? 1.344 গ্রাম Fe আসলো। এখন লোহার টুকরার ভর কত ছিল দেখো, 2.5 গ্রাম। এখন লোহার টুকরার ভর কত ছিল আবার বলছি 2.5 গ্রাম। এখন এইখানে যেটা আসলো এটা হচ্ছে যে Fe, এটা হচ্ছে কি বিশুদ্ধ, অঙ্ক থেকে সরাসরি যেটা বের হবে বিশুদ্ধ। তাহলে বিশুদ্ধতার যদি শতকরা পরিমাণ, বিশুদ্ধতার পরিমাণ শতকরা লিখলে পার্সেন্টেজ দেওয়া যাবে না, তাহলে বিশুদ্ধতার পরিমাণ হচ্ছে 1.344 বাই, তোমরা জানোই পার্সেন্টেজ ইন্টু 100%, এটা করলে যা হবে এটা একটা অ্যান্সার। আর যদি বলা যে ভেজালের পরিমাণ, ভেজালের পরিমাণ যদি আমরা শতকরায় বের করতে যাই তাহলে ভেজাল কি 2.5 থেকে 1.344 বিয়োগ দিলে যেটা হবে সেটা ভেজাল। তো সেটাকে মোট পরিমাণের সাপেক্ষে যদি পার্সেন্টেজ করি ইন্টু 100%, তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে এটা হবে ভেজালের পরিমাণ। তোমার বিশুদ্ধতার পরিমাণ আসবে হচ্ছে যে 53.76 এরকম একটা অ্যামাউন্ট আসবে, আর এটা আসবে হচ্ছে 46.24 এরকম একটা পরিমাণ আসবে। যাই হোক এত পার্সেন্ট এইভাবে আসবে, তোমরা নিজেরা করে নিও ক্যালকুলেটারে। সো এইখানে টাইপ 3-তে আমি দেখাইলাম যে টাইপ 1 এর মতোই একইভাবে আমরা লোহার টুকরার ভর বের করলাম। শুধু এইখানে হচ্ছে যে প্রাথমিকভাবে লোহার টুকরার একটা আকরিক যদি হয় বা ভেজাল সহ একটা ভর দেয়া ছিল, তো লোহার টুকরার যে ভরটা বের হলো সেটাকে আমি তোমার চেষ্টা করলাম যে সেইখান থেকে যে ভেজাল এবং বিশুদ্ধতার শতকরা পরিমাণটা দেখানো। সো এইটা হলো যে তোমার টাইপ 3 অর্থাৎ হচ্ছে যে 3 নম্বর নিয়ম। এই নিয়মে তোমার এইভাবে কোশ্চেন আসতে পারে। সো তোমরা একবারে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, দেখো এটা স্ক্রিনশট যদি নিয়ে নাও তোমার ইচ্ছা। এখন টাইপ 4 পরেরটাই চলে যায়। দেখো টাইপ 4 এইটা হচ্ছে যে তোমার একটু বোঝার বিষয় আছে যে আমরা এখানে কিভাবে এটা করব। দেখো টাইপ 4 এটা একটু ডিফারেন্ট টাইপের এবং একটু কঠিন, এই ধরনের কোশ্চেনগুলোই বেশি আসে। রিসেন্টলি কয়েকটা বোর্ডে বা বোর্ড কোশ্চেন যদি আমি অ্যানালাইসিস করি, তো এইটা একটু তোমাকে মনোযোগ দিয়ে বুঝতে হবে, খুবই মনোযোগ দিয়ে বুঝতে হবে। দেখো এইখানে আবারও বলতেছে এটা একটু টাফ, মানে দুইটা বিক্রিয়া লাগবে। টাইপ 3 পর্যন্ত আমি দেখাইছি যে একটা জারণ বিজারণ সমতাকরণ দিয়েই অঙ্কটা করা গেছে, কিন্তু এইখানে একটা দিয়ে ম্যাথস হবে না। খেয়াল করো, প্রথমে বলছে 15 ml 0.1m অক্সালিক অ্যাসিড দ্রবণ। তাহলে একটা পাত্রে যদি আমি দেই 15 ml 0.1m অক্সালিক অ্যাসিড মানে H2C2O4, এটা এ পাত্র দ্বারা কি বলছে 12 ml KMnO4, এটা বি পাত্র বিজারিত করা হলো। প্রথমে উক্ত নমুনার মানে এইটার আবার 15 ml নিলাম, 15 ml নিয়ে অম্লীয় ফেরাস সালফেট, তার মানে ফেরাস সালফেট আর অম্লীয় মাধ্যম হিসেবে তো H2SO4 সবসময় থাকে, তাহলে অম্লীয় ফেরাস সালফেটের 10 ml মিশ্রিত করে এটা সি পাত্র নমুনাটিতে লোহার পরিমাণ তুমি নির্ণয় করো। তাহলে এখানে দেখো যে 3টা যৌগ আসলো। কয়টা যৌগ আসলো? 3টা যৌগ। এখন ফাইনালি কি বলছে? ফাইনালি বলছে নমুনাটিতে লোহার পরিমাণ নির্ণয় করো। কিসের? আয়রনের পরিমাণ। তাহলে আমি যদি চিন্তা করি টাইপ 1 এবং টাইপ 3 সাথে, আরে সোজা তো লোহার পরিমাণ। এখন দেখো ওইখানে আমরা কি করছিলাম আগের বিক্রিয়ায়, তোমাদের মনে আছে কিনা? আগের বিক্রিয়া হচ্ছে KMnO4 এর সাথে আমরা ফেরাস সালফেটের বিক্রিয়া করছিলাম, তাই না? KMnO4 এর সাথে আমরা ফেরাস সালফেটের বিক্রিয়া করে আমরা সেইখানে দেখো KMnO4 ফেরাস সালফেট এইখান থেকে আমরা বের করছিলাম, এবং KMnO4 এর সাথে ফেরাস সালফেটের যখন আমরা বিক্রিয়া করেছিলাম তখন দেখো যে KMnO4 এর
এই অঙ্কটা আগের সমাধান দেখো, KMnO4 এর বাম পাশে কি লাগছিল, আয়তন এবং ঘনমাত্রা দুইটাই লাগছিল, আয়তন ঘনমাত্রা, 1 মোলকে আয়তন ঘনমাত্রায় কনভার্ট করছি এবং যে আমার যে অ্যামাউন্টটা দেয়া ছিল KMnO4 এর আয়তন ঘনমাত্রা দুইটাই দেয়া ছিল, তার সাথে তুলনা করে আমরা আয়রনের ভর নির্ণয় করতে পারছিলাম। কিন্তু এইখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে দেখো যে KMnO4 এর শুধু আয়তন দেয়া আছে, কোনো ঘনমাত্রা দেয়া নাই। সুতরাং KMnO4 এর সাথে ফেরাস সালফেটের ডিরেক্ট তুলনা করে আমি এইখানে আয়রনের ভর নির্ণয় করতে পারবো না, কারণ আয়তন ঘনমাত্রা দুইটাই লাগবে। এখন তুমি বলতে পারো যে স্যার এইখানে তো এইটার আয়তন ঘনমাত্রা দেয়া আছে, কিন্তু সেই ক্ষেত্রে আসলে হবে না, এটার সাথে এটার বিক্রিয়া হবে না, কারণ এটা হচ্ছে বিজারক পদার্থ, এটা হচ্ছে জারক পদার্থ, সবসময় জারক বিজারকের বিক্রিয়া, এবং ফেরাস সালফেট হচ্ছে বিজারক, এটা তো মাধ্যম। তাহলে দুইটা বিজারক পদার্থের কি বিক্রিয়া হয়? হয় না, একটা জারক হইতে হবে আর একটা বিজারক হইতে হবে। সুতরাং তোমার একটা জারক এবং একটা বিজারক হলে তখন উভয়ের মধ্যে বিক্রিয়া হবে। তো সুতরাং আবার বলছি যে জারক বিজারকের সাথে বিক্রিয়া হয়, এটার সাথে এটার হইতে পারে, মানে বি এর সাথে এর হইতে পারে বা বি এর সাথে সি এর হইতে পারে, কিন্তু এ আর সি এর মধ্যে বিক্রিয়া সম্ভব না, কারণ দুইটাই এখানে বিজারক পদার্থ। তো বুঝতেই পারছো যে তুমি তার মানে এটার ঘনমাত্রা আমার লাগবেই। এখন আসো তাহলে গতে কি প্রশ্ন করতে পারে, গতে বলতে পারে যে তোমার যে তুমি এর সাথে বি বা বির সাথে যে কোনোটা বলতে পারে যে এ প্লাস বি এর মধ্যে যে বিক্রিয়া এটা সমতা করো, অথবা বি প্লাস সি এর মধ্যে যে বিক্রিয়া যে কোনো একটা তুমি আয়ন ইলেকট্রন মেথডে সমতা করো, এটার যে কোনোটা সমতা তোমাকে গতে দিল, সমতাকরণ দিল। কিন্তু ঘতে ঘতে বলছে যে এইটার দ্বারা তুমি এই নমুনা এই যে যেটা যে ফেরাস সালফেটের যদি বলা হয় যে এটার 15 ml এর সাথে, বললো যে বি পাত্রের বলে দিল বি পাত্রের 15 ml এর সাথে, মানে এই লাস্টের লাইনটাই যে এইটাই তোমার ঘয়ের অ্যান্সার দিবে, 15 ml এর সাথে সি এর 10 ml এর বিক্রিয়ায় তুমি যদি বিক্রিয়া হয় বা একটা একটা দ্বারা প্রশমিত হয়, তাহলে নমুনা লোহার ভর নির্ণয় করো, নমুনা লোহার পরিমাণ বা ভর নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এইটার 15 ml এর সাথে, মানে এটার 15 এর সাথে এটা যদি 10 ml মিশ্রিত করা হয়, তাহলে নমুনার ভিতরে লোহার পরিমাণ কত, ওইটাই তোমার ঘতে দিল। এখন দেখো এইখানেই হচ্ছে বিষয়, আমি বারবার বলতেছিলাম যে গয়ের সমতা যে ঘতে কাজে লাগবে এটা কিন্তু শিওর না। আবার বলছি, গয়ের সমতা ঘতে কাজে লাগবে এটা কিন্তু শিওর না। সুতরাং তোমাকে কাজে নাও, যেমন এইখানে লাগবে না, গতে তুমি একটা সমতা করবা, বাট আরেকটা তোমাকে শর্টকাট মেথডে করে নিতেই হবে। তাই জন্য তুমি এই চিন্তায় থাকবা না যে তোমার আসলে ওই গড়টাই কাজে লাগবে। এখন দেখো তুমি যেটা গতে করলে সেটা ভালো, কিন্তু এখানে দেখো যে দুইটাই আমরা ঘয়ের জন্য যদি দুইটাই আবার শর্টকাট মেথড একটু দেখার চেষ্টা করি, যে ধরো এ আর বি, তাহলে এখানে আমি অঙ্কটা কিভাবে করব, এ আর বি এর বিক্রিয়া থেকে আমি টাইটেশনের সূত্র প্রয়োগ করে, জারণ বিজারণ টাইটেশনের সূত্র প্রয়োগ করে দেখো আয়তন ঘনমাত্রা আয়তন দেয়া আছে, আবার বলি আয়তন ঘনমাত্রা আয়তন দেয়া আছে, সুতরাং তিনটা রাশি দেয়া আছে, সুতরাং এটার ঘনমাত্রা বের করতে পারবো। তাহলে এ আর বি এর বিক্রিয়া থেকে এটার ঘনমাত্রা বের করব, দেন বি আর সি এর বিক্রিয়া থেকে এটার আয়তন আর ঘনমাত্রা দিয়ে এটা আয়রনের ভর বের করব। তার মানে এটা হচ্ছে তোমার টাইপ 1 এবং টাইপ 2 সংমিশ্রণ, এটা হচ্ছে টাইপ 4। আবার বলি, তোমরা আগেরটা রিপিট করে দেখলেই বুঝতে পারবে, এটা হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2 দুইটার সংমিশ্রণ। আগে হচ্ছে টাইপ 2 এর অংশটা করতে হবে, দেন টাইপ 1 এর অংশ। এখন দেখো এ আর বি এই দুইটা যদি আমরা বিক্রিয়া করি, তাহলে আগে হচ্ছে যে আমরা জারক পদার্থ, তারপরে H2SO4, তারপরে হচ্ছে যে H2C2O4, এটা যদি দেই তাহলে উৎপাদ কি হবে, উৎপাদ তো তোমাকে অবশ্যই লিখতে হবে, সেই ক্ষেত্রে তো তুমি পুরো বিক্রিয়াটা সমতা করার কোনো সুযোগ নাই। সুতরাং উৎপাদ কিভাবে বের করতে আমি বারবার বলতেছি, অবশ্যই তোমাকে জানতে হবে। এখানে পানি হবে আর অক্সালিক অ্যাসিড থাকলে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড হবে, অক্সালিক অ্যাসিড থাকলে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড হবে। এখন আসো কিভাবে সমতা করবে। এখন দেখো KMnO4 এর ক্ষেত্রে আমি বারবার বলছি KMnO4 সবসময় 5টা ইলেকট্রন গ্রহণ করে, কয়টা ইলেকট্রন, 5টা। আর যারা বিজারক পদার্থ হিসেবে যেই থাক সেখানে সবসময় মনে রাখবা 2টা ইলেকট্রন বর্জন করে, যেই থাক 2টা ইলেকট্রন বর্জন করে। এখন কথা হচ্ছে যে এইটাকে যখন আমরা সমতা করব ইলেকট্রন গ্রহণ বর্জন, 5কে 2 দিয়ে এবং 2কে 5 দিয়ে গুণ করব, সুতরাং এটা 2 হবে। এখন কথা হচ্ছে, আগেই বলছিলাম যে এটাকে 5 দিয়ে গুণ করলে 5 হবে না 10 হবে, এইটা একটা কোশ্চেন। এটাকে গুণ করলে 5 হবে না 10 হবে, এটা একটা কোশ্চেন। সেই ক্ষেত্রে আমি এইটার যে অর্ধবিক্রিয়া, এটার ক্ষেত্রে অর্ধবিক্রিয়াটা কি ছিল, C2O4 2- থেকে 2CO2 প্লাস 2E, এই যে অর্ধবিক্রিয়া, এই অর্ধবিক্রিয়াটা তোমাকে একটু রাফে লিখে নিতে হবে বা তোমাকে একটু
তোমার জন্য একটু জানার দরকার আর কি, তা না হলে তুমি 5 দিয়ে গুণ করলে যেটা 5 হবে না 10 হবে এটা বের করা একটু টাফ। এখন দেখো এটা সমতাকৃত অর্ধবিক্রিয়া, এখানে কত আছে? কিছুই নাই, 2 আছে না 1 আছে, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করলে এইখানে 10 হবে, কিন্তু এটা 5 হচ্ছে। দেখো এইটা 5 হচ্ছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গিয়ে 10 হচ্ছে, আর ইলেকট্রনও 10 হবে। তাহলে বুঝতে পারছো যে এটার ক্ষেত্রে হচ্ছে যে যত দিয়ে গুণ করব, জারকে কোনো সমস্যা নাই, কিন্তু বিজারকে যত দিয়ে গুণ করব ঠিক ততই হবে নাকি তার ডাবল হবে, এটা ডিপেন্ড করবে। অর্ধবিক্রিয়াটা আমরা একটু ফলো করব, ঠিক আছে? অর্ধবিক্রিয়াটা তুমি আলাদা করে বারবার প্র্যাকটিস করবে, তাইলেই হবে। এখন দেখো যে বাকিগুলো যদি আমি সমতা করে, দেখো কে এইটা ঠিক আছে, mn যদি 2টা দিতে যাই এখানে 2 দেয়া লাগবে, কে এখানে অলরেডি সংকেতের কারণেই 2 আছে। এখন দেখো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 10টা কার্বন, 5 দুগুণ 10টা কার্বন আছে, কিন্তু অক্সিজেন হচ্ছে 10 দুগুণ 20, তাই না? 10 দুগুণ 20টা অক্সিজেন। আর এইখানে হচ্ছে যে তোমার অক্সিজেন হলো যে দেখো যে এখানে 5 আর 4, তাহলে 20টা হলো, আর এইখানে 2 আর এইখানে 4, 4 দুগুণ 8টা হলো, তাহলে 8টা অক্সিজেন আর 20টা 28টা, তাহলে এইখানে 20টা হচ্ছে, কিন্তু এইখানে 8 দিলে তোমার, যদি 8 দেই তাহলে দেখো এই যে 10 দুগুণ 20 আর 8 28, তাহলে এটা 8 দিতে গেলে এখানে যেহেতু হাইড্রোজেন কয়টা আসলো ডান পাশে, 8 দুগুণ 16, দেখো ডান পাশে আর কোনো হাইড্রোজেন নাই, আর বাম পাশে হাইড্রোজেন 2 জায়গায় আছে, তাহলে এখানে 5 দুগুণ 10 হলো, তাহলে আর কয়টা দরকার? 6টা, তাহলে 3 দুগুণ 6, তাহলে 3 দুগুণ 6 আর 5 দুগুণ 10, 10 আর 6 16, আর এখানে দেখো 8 দুগুণ 16। তাহলে এইভাবে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত দ্রুত তোমার পক্ষে এটা মুখে মুখে সমতা করা সম্ভব হবে। পুরো প্রসিডিউরে যাইতে গেলে আবারও বলতেছে 5 মিনিট লাগবে, আর এইভাবে যদি আমি যেভাবে শেখাচ্ছি এইভাবে যদি করো 1 মিনিটে তোমার পক্ষে এটা সমতাটা বের করা সম্ভব। আর তার আগে আমি বলছি যদি বাকিগুলো করতে না পারো, শুধু যদি এইটা এবং এইটা, এই 2টা দিলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে, এই 2টা অংশে আমাদের অঙ্ক হয়ে যাবে। এখন দেখো তাহলে আমাদের ফার্স্ট টার্গেট এখানে বিক্রিয়ার অঙ্কের 2টা অংশ, ফার্স্ট টার্গেট হচ্ছে এটার ঘনমাত্রা বের করা। তাহলে দেখো আমরা যদি এটার টাইটেশনের সূত্র ইউজ করি যে ভি কে এম এন ও 4 ইন্টু এস কে এম এন ও 4 ইন্টু এটার সাথে কি 5 গুণ হবে, কারণ এটার সাথে এটার মূল সংখ্যা আসবে, তাহলে ভি এইচ টু সি টু ও 4 ইন্টু এস এইচ টু সি টু ও 4 ইন্টু এটার 2 হচ্ছে এখানে আসবে, তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে যে এস কে এম এন ও 4। তাহলে এটার ঘনমাত্রা বাকি সব মানগুলো দেয়া আছে, আমি যদি সবগুলো মান দেই তাহলে এখানে দেখো তোমরা মিলাই নিও পরে, 0.1 যেতে 15 ইন্টু 0.1 ইন্টু 2 ডিভাইডেড বাই তোমার 12 ইন্টু 5, এটা করলে এটা আসবে 0.05 এম। তাহলে দেখো প্রথম অংশটা শেষ, টাইটেশনের সূত্র প্রয়োগ করে প্রথম অংশটা পাইলাম, তাহলে এটার ঘনমাত্রা আমার দরকার ছিল, এটা পাইলাম আমরা 0.05 এম। এটা কিন্তু দেয়া ছিল না, এটা কিন্তু উদ্দীপকে দেয়া ছিল না, সুতরাং আমরা এখান থেকে এটা বের করছি। হ্যাঁ, এখন দেখো এই 2টাকে কাজে লাগে, এই 2টাকে কাজে লাগে আমাকে দ্বিতীয় অংশে। আবার বলতেছি যে এই যে উদ্দীপক এর প্রথম অংশ এটা আমি ঢেকে দিচ্ছি, প্রথম অংশটা তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো একই সাথে, দেখো এই অংশটুকুর স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটা হচ্ছে প্রথম অংশ। আচ্ছা, এখন দ্বিতীয় অংশ দেখো যে আমাকে এই 2টা থেকে, এই আয়তন ঘনমাত্রা থেকে এটার আয়রনের ভরবেগ, তো এটা সোজা, এটা হচ্ছে টাইপ 1 এর মধ্যে, তাহলে 2KMnO4 আমরা এটা সমতাকৃত বিক্রিয়াটা জানি, 2KMnO4 8 H2SO4 প্লাস 10 FeSO4। দেখো এটা আমি দ্রুতই করে দিচ্ছি, তারপরে হচ্ছে যে তুমি উৎপাদগুলো লিখবা। এই বিক্রিয়াটা অলরেডি টাইপ 1 টাইপ 2 টাইপ 3 তে একাধিকবার লেখা হয়েছে, সুতরাং উৎপাদ কিন্তু অবশ্যই লিখতে হবে, আমি লিখলাম না কারণ আমাদের এই দুটোতে 2 10, তার মানে আমি যে দ্রুত করতেছি, শর্টকাটে যদি লিখি যে 1 মোল KMnO4 ইজ ইকুইভ্যালেন্ট, আমরা কি লিখতে পারি 5 মোল, 2 10 মানে 1 5, 5 মোল FeSO4 ইজ ইকুইভ্যালেন্ট 5 মোল Fe বা Fe2 প্লাস, একই কথা। তাহলে বাম পাশে আমরা কি লিখবো, 1000 ml 1 m KMnO4 ইজ ইকুইভ্যালেন্ট 5 ইন্টু 56 গ্রাম Fe। তাহলে 1 ml এ 1 ml এ কি হবে, 1000 ভাগ হয়ে যাবে, কিন্তু বাস্তবে এটা কত আছে দেখো, বাট এটা কিন্তু 12 ml না। এইখানে একটা বিষয় লক্ষণীয়, এই ভুলটা অনেকেই করবা যে এইখানে দেয়া আছে 12 ml, কিন্তু বলছে যদি এটার 15 ml নেই, যদি এটার 15 ml থাকতো আর কি, 12 ml নাই যদি থাকতো আর কি, এভাবে বলে নিচ্ছে, তাহলে দেখো এই দুইটার মাঝে কিন্তু পার্থক্য আছে কথাটা। এটার 15 ml যদি নেই, যে নমুনার 15 ml এর সাথে, কিন্তু তুমি এই 12 ml দিয়েই অনেকে ভুল করবে। তাহলে এখানে তোমাকে নিতে বলছে কি 15 ml 0.05 m, ঘনমাত্রা সমস্যা না, 12 ml এর ঘনমাত্রাও যা হবে এটার ঘনমাত্রাও একই হবে। আমি বলছি সবই উপরে গুণ হবে, 5 ইন্টু 56 ইন্টু 15 ইন্টু 0.05, শুধু 1000 নিচে ভাগ হবে, বারবার বলছি এর আগে, এত গ্রাম Fe। এইখান থেকে আয়রনের লোহার টুকরা ভর আসবে, এটা অ্যান্সার হবে 0.21 গ্রাম Fe, এইটা হবে অ্যান্সার। সুতরাং এই যে দেখো এটা হচ্ছে দ্বিতীয় অংশ,
সো দ্বিতীয় অংশ থেকে আবার বলছি যে এখানে তুমি দ্বিতীয় অংশের বিক্রিয়া, তাহলে দেখো যে কোনো একটা বিক্রিয়া সমতা তুমি গতে করতে পারবা, কিন্তু ঘর জন্য আর একটা বিক্রিয়া তোমাকে অবশ্যই শর্টকাট জানতেই হবে, শর্টকাট জানা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। তাহলে উৎপাদগুলো কিন্তু লিখতে হবে, এটা কমন বিক্রিয়া 3-4 বার লিখছি বলে আমি লিখলাম না। তাহলে দেখো তুলনা করে আমি সেই একই নিয়মে আয়রনের ভর বের করছি। তাহলে দেখো যে এই ধরনের প্রশ্নটা আমি বর্তমানে 2019-এ অনেক দেখছি, 2019 এবং 17, 18-তে তো একটা কোশ্চিন ছিল সারা বাংলাদেশে, একটা বা দুইটা কোশ্চিন ছিল, বাট 17 এবং 19-এ তোমার 8টা বোর্ডে আলাদা আলাদা কোশ্চিন ছিল। সেইখানে এই টাইপের যে প্রশ্নগুলো আমি দেখছি যে একাধিক বিক্রিয়ার সমন্বয়ে ঘয়ের অ্যান্সার করতে হয়। সো এটা একটু টাফ, তোমাকে মানে একদম ভালোভাবে বুঝতে হবে এবং বুঝে করতে হবে। তো আশা করি তুমি করতে পারবে, এবং দরকার হলে একটু টেনে দেখো, টেনে দেখার চেষ্টা করো, কারণ বারবার বলছি যে আমি একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের জিনিসগুলো বেশি দেখানোর চেষ্টা করতেছি। তো সেই ক্ষেত্রে একই জিনিস বারবার রিপিট করলে একই ক্লাসের ভিতরে এটা আসলে খুব টাফ হয়ে যাবে, ক্লাসগুলো অনেক লেন্দি হয়ে যাবে, তোমাদের জন্য এই সমস্যা। তো তোমাদের জন্য তো সুযোগ আছে যে ক্লাসগুলো রিপিট করার বা একটু টেনে টেনে দেখার। আশা করি এইভাবে দেখেই তুমি বুঝতে পারবা এবং অঙ্কগুলো তুলে নিতে পারবা। খাতায় লেকচারটা তোলা অবশ্যই অবশ্যই খুব জরুরি। এখন দেখো টাইপ 5 সম্পর্কে বলি, এটা আরেকটু ডিফারেন্ট টাইপের আরেকটা ম্যাথস। এইখানে আয়তন বের করতে হবে, বাট টাইটেশনের সূত্র দেখো এখানে বলছে, দেখো দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে আয়তন বের করতে হবে, বাট এটা এমন একটা ইনফরমেশন দেয়া আছে যে টাইটেশনের সূত্র ইউজ করা যাবে না। এর আগে দেখছো যে ঘনমাত্রা আয়তন বের করতে গেলে তোমার টাইটেশনের সূত্র ব্যবহার করছে, কিন্তু এখানে টাইটেশনের সূত্র ব্যবহার করা যাবে না, যেমন টাইটেশনের। সেক্ষেত্রে আমরা কি নিয়মে আসলে এটার আয়তনটা বের করব, এই ধরনের প্রশ্ন খুব কম আসছে, আমি একটা বোর্ডে মাত্র দেখছি। সো এটা একটু ইউনিক টাইপের কোশ্চিন, তো সামনে তোমাদের জন্য এটা বেশ ইম্পর্টেন্ট যে এটা আসতে পারে। এখানে দেখো যে অম্লীয় দ্রবণে 2 গ্রাম ফেরাস সালফেট FeSO4, এইটাকে সম্পূর্ণরূপে জারিত করতে 0.05 m KMnO4 দ্রবণের কত আয়তন প্রয়োজন। তোমরা অনেকেই ভাবতেছো আমি KMnO4 দিয়ে দেখাচ্ছি পটাশিয়াম ডাইক্রোমেট, একই কথা, পটাশিয়াম ডাইক্রোমেট থাকলেও একইভাবে সমতা থেকে অঙ্কগুলো হয়তো বইয়ে প্রচুর ওই পটাশিয়াম ডাইক্রোমেটের অঙ্ক আছে, সুতরাং ওইটা দিয়েও করা যাবে। এরপরে আয়োডোমিতি অংশে আমি পটাশিয়াম ডাইক্রোমেটের অঙ্ক দেখাবো, এই জন্য এই অংশটাতে নাই। আচ্ছা যাই হোক, সমস্যা না, যে কোনো অংশ থেকে যে কোনো বিক্রিয়া দিয়েই অঙ্ক আসতে পারে, সুতরাং তুমি যেটা দিয়ে আসো একই নিয়ম প্রযোজ্য হবে। ফাইন। এখন দেখো যে তাহলে KMnO4 ফেরাস সালফেট, আর যেহেতু এখানে অম্লীয় দ্রবণ বলে দিচ্ছে, কিছু না বললেও অবশ্যই আমরা যেহেতু জানি যে জারণ বিজারণ বিক্রিয়াগুলো আমরা সব অম্লীয় মাধ্যমেই করতেছি, সুতরাং অম্লীয় মাধ্যম তোমাকে আনতেই হবে, ওরা বলুক বা না বলুক। তাহলে এই ক্ষেত্রে দেখো আবার সেই টাইপ 1, 2 বা 4 এর যে রিয়াকশনগুলো আমরা যদি সমাধানে যাই, তাহলে এটার যদি সমাধানে যাই, দেখো 2 KMnO4 সমতা কিভাবে শর্টকাটে হলো এটা তো আমি একাধিকবার বলছি। 8 H2SO4 প্লাস 10 FeSO4, তোমার এইখান থেকে হচ্ছে K2SO4 প্লাস 2 MnSO4 প্লাস 5 Fe2SO4 হোল 3 প্লাস পানি 8H2O। আচ্ছা, মূলত হচ্ছে যে আমাদের দরকার, বারবার বলছি, জারক আর বিজারকের মোল সংখ্যা এই দুইটা হলেই হবে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা সাধারণত জানি 9-10 থেকে আমরা করে আসছি যে যেটা বের করতে হয় সেটাকে ডানে রাখতে হয়, আর যেটা ইনফরমেশন দেওয়া থাকে সেটা বামে। তাহলে KMnO4 এর কত আয়তন প্রয়োজন হবে, তাহলে এখানে আমরা উল্টা লিখবো যে 10 মোল FeSO4 ইজ ইকুইভ্যালেন্ট 2 মোল KMnO4। যেহেতু সব ইনফরমেশন মোলে আছে, সুতরাং এই 2 গ্রাম FeSO4, তাহলে 2 গ্রাম FeSO4কে আমরা যদি মোলে কনভার্ট করি, তাহলে 2কে আমাকে ভাগ করতে হবে, এটা হবে 152, পুরো ফেরাস সালফেটের আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে, তাহলে এত মোল। তাহলে এটার হবে হচ্ছে তোমার 0.01315 এত মোল ফেরাস সালফেট হবে। এখন দেখো এটাকে যদি আমরা আগের মতো যদি একে নিয়ে যাই, 1 মোল, বাম পাশে সবসময় এক রেখাটা বেটার, খুব বেটার, এটা ইকুয়াল টু কি হবে 1/5, তাহলে এটাকে 10 এই পাশে 2/10 মানে 1/5 মোল KMnO4 হবে। আশা করি এইটুকু বুঝতে কোনো সমস্যা হবে না, এর পরের অংশগুলো মনোযোগ দিয়ে দেখবা। দেখো তাহলে বাম পাশে হচ্ছে মোলই রাখবো আমরা, কারণ ফেরাস সালফেটের এখানে যে ভর দিছে, কি দিছে ফেরাস সালফেটের দেখো ফেরাস সালফেটের এইখানে ভর দিছে, সুতরাং যেহেতু ভর দিছে আমরা এইখানে ভরকে মোলে কনভার্ট করছি, সুতরাং মোলই রাখবো। তাহলে 1 মোল FeSO4 ইজ ইকুইভ্যালেন্ট
দেখো 1 মোল KMnO4, 1 মোলকে আমরা কি লিখতাম, 1000 ml 1m, এটা লিখতাম 1 মোলকে, তাই না? যেহেতু 1/5 মোল আছে, তাহলে যে কোনো একটা 5 ভাগ হয়ে যাবে। তো যেহেতু আমরা বলছি ঘনমাত্রা 1m থাকলে এটাতে আমরা হাত দেই না, তাহলে সুতরাং এটাকে আমরা লিখতে পারি কি 200 ml 1m KMnO4। 1m থাকলে এটাতে হাত দেই না, কারণ এই 1m থেকে যে কোনোটাতে কনভার্ট করা খুব ইজি হয়। তাহলে 1 মোল থাকলে আমরা লিখতাম কি 1000 ml, তাহলে 1/5 মানে কি 1000-এর 5 ভাগের 1 ভাগ। ঠিক আছে, যে কোনো একটাতে পরিবর্তন করলেই হবে। আর আমি এর আগে অঙ্কে শিখাইছি যে 1m এ কনভার্ট করছি আমরা কেন, কারণ ওইটা সাইলেন্ট থাকবে, ওইটা নিয়ে আমরা কোনো কাজ করব না, এই জন্য 1m এ আমি কনভার্ট করে অঙ্কগুলো যে টাইটেশনের সময় দেখবে, যে টাইটেশনের ম্যাথসগুলোর সময় আমি অনেক উদাহরণ দিয়ে করাইছিলাম। যাই হোক, এখন দেখো সমস্যা হচ্ছে আরেকটা জায়গায়, সমস্যা হচ্ছে এখানে KMnO4 এর ঘনমাত্রা 1m এটা থেকে আসে, কিন্তু প্রকৃতপক্ষে ঘনমাত্রা আছে 0.05m, তার কত আয়তন লাগবে? তাহলে আবার আমরা লিখি যে 1 মোল 1কে 0.05 বানাইতে হবে, এটা হচ্ছে আমাদের পরের অংশ। এর আগে আমরা দেখছিলাম যে ধরো 0.1m আছে, এটাকে যদি 1m বানাইতে যাই কি করে, 0.1কে 0.1 দিয়ে ভাগ করলে এটা কি 1m হয় না? মানে এর আগে দেখছিলাম যে দুইটা অ্যাসিডকে একটা অ্যাসিডে পরিণত করতে, দেখো টাইটেশনের অঙ্কগুলো আশা করি মনে আছে তোমাদের। সো ওইটাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করতাম। এইখানে একটু উল্টাটা, সেটা হচ্ছে যদি 1কে আমি 0.05 কনভার্ট করতে চাই, তাহলে 1কে কি ভাগ করলে হবে না, 0.05 দিয়ে আমাকে গুণ করতে হবে, তাহলে এত m KMnO4। তাহলে এইখানে যদি গুণ করি তাহলে এইখানে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 200/0.05 ml। যেমন এইখানে হয়েছিল যে এর আগে ছিল, এখানে ভাগ করছিলাম আর আয়তনের সাথে গুণ করছিলাম টাইটেশনের অঙ্কে, দেখো এখানে ভাগ করছিলাম, এটা টাইটেশনের অঙ্কে করছিলাম, বাট এইখানে দেখো যেহেতু এই পাশে গুণ করছি, সুতরাং এই পাশে ভাগ, মানে অল্টারনেটিভ হয়ে এটা ব্যালেন্স হয়ে যাবে। এখন দেখো প্রকৃতপক্ষে এটা কিন্তু 1 মোল না, ফেরাস সালফেট কিন্তু আমাকে দেয় নাই, 2 গ্রাম দিছে। 2 গ্রাম মানে কত, এত মোল, তাহলে 1 মোলের জায়গায় যদি 0.01315 মোল থাকে, মোল FeSO4 হয়, সেক্ষেত্রে এখানে কিছু হবে না, তোমার সব পরিবর্তন হচ্ছে আয়তনে, 0.01315/0.05 এত ml, আর এটা তো 0.05m KMnO4 হবে। কেন? কারণ অঙ্কে এটা ফিক্স করে দিছে, ঘনমাত্রা ফিক্স করে দিছে, সুতরাং ঘনমাত্রাটা যা আছে এটাই থাকবে। সুতরাং এই এই মোল একে এত, তাহলে এততে আরো এত দিয়ে গুণ হবে, যেহেতু এখানে পরিবর্তন হয়েছে, তাহলে এটা তোমার হবে হচ্ছে 52.6 ml 0.05m KMnO4। তাহলে 0.05m এর কথা বলাই ছিল, এটা তো অঙ্কেই ছিল যে এত, তাহলে এইটা হচ্ছে এত ml, কত আয়তন দেখো, কত আয়তন, তাহলে এটা হচ্ছে যে অ্যান্সার, যে 2 গ্রাম বা এত মোল ফেরাস সালফেটকে প্রশমিত করতে এত ঘনমাত্রার এত ml লাগবে। তাহলে দেখো আমরা কি টেকনিকে বের করলাম, আমি এটা একটু রিপিট করতেছি তোমাদের জন্য, এটা একটু ডিফারেন্ট। এইখানে আমি আবার বলতেছি, যেটার আয়তন যেটা বের করতে হবে, এটা তো তোমরা 6 থেকে জানো, যেটা বের করতে হবে এটার আয়তন, সেটাকে আমরা ডানে রাখবো। এত এর আগের সব অঙ্কে KMnO4 বামে ছিল, KMnO4 বামে ছিল, সো এটা ডানে রাখছি, সমস্যা না। 10 2 একে কত, 1/5। আচ্ছা, এটা একই রাখছি, আর এই যে 2 গ্রাম দিছে, যেহেতু মোল আছে, আমি এই গ্রামকে আণবিক ভর দিয়ে ভাগ করে মোলে কনভার্ট করে নিছি। আর এইখানে 1 ml ইকুয়াল টু আমরা কি লিখতাম, 1000 ml 1m, তাহলে 1/5 1 মোল ইকুয়াল টু এটা লিখতাম, তাহলে 1/5 মোল মানে এটা 5 ভাগের 1 ভাগ হলো আয়তন। আচ্ছা, এখন 1m তো আসলে প্রকৃতপক্ষে KMnO4 এর ঘনমাত্রা না, যেটা অঙ্কে আছে, সুতরাং 0.05, তাহলে 1কে যদি 0.05 করি তাহলে এত দিয়ে গুণ হবে, এইখানে যেহেতু গুণ করছি এই পাশে ভাগ করব, তাহলে এটা 0.05 হয়ে গেল, এটা ভাগ এই অবস্থায় রাখি। বাট প্রকৃতপক্ষে এটা কি 1 মোল ফেরাস সালফেটের কথা বলছে না, 2 গ্রাম মানে এত মোলের কথা বলছে, তাহলে প্রকৃতপক্ষে যে এত মোল দিয়ে এত মোলের সাথে তাহলে কত, এত ঘনমাত্রার কত আয়তন আসলে KMnO4 এখানে অংশগ্রহণ করবে, তাহলে এটা দিয়ে এটা তোমার সরি গুণ হয়ে গেল, 1 মোলের জন্য এত, এটা তো আগেই ভাগ ছিল, এটা দিয়ে গুণ হলো, তাহলে এটার অ্যান্সার আসলো 52.6 ml। তাহলে এটা হচ্ছে টাইপ 5 এর অঙ্ক। তাহলে তুমি স্ক্রিনশট আশা করি নিয়ে নিছো আগেই, একবারে দেখো একই স্ক্রিনে ধরবে, তুমি অঙ্কটা তো বুঝতে পারছো, দেখো একবারে একই স্ক্রিনেই ধরে গেল, সো তুমি স্ক্রিনশটটা নিয়ে নিলে, এটা হচ্ছে টাইপ 5। আশা করি বুঝতে পারছো, না হলে আমি এটাই 2বার বললাম তোমাদের, এরপরে যদি না বুঝো আবার একটু টেনে দেখার চেষ্টা করবে, বারবার বলতেছি। আর প্রশ্ন তো আমাকে করতেই পারো, সেই স্বাধীনতা সম্পূর্ণ তোমাদের আছে, আমাকে মেইলে বা ইনবক্সে অথবা যে কোনো ভাবে আমার সাথে যোগাযোগ, ইউটিউব চ্যানেলের নিচে, আমি অবশ্যই আমার সুবিধাজনক সময় অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্যই, তোমাদের বোঝার জন্যই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি। এখন তোমরা আমাকে সহযোগিতা বা তোমাদের সমস্যাগুলো বললে আমি সেইভাবে আরো তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তার আগে অবশ্যই তোমাকে কয়েকবার এটা দেখতে হবে। আচ্ছা, এরপরে দেখো আজকের ক্লাসের লাস্ট অঙ্ক টাইপ 6।
দেখো 4 গ্রাম সবুজ ভিট্রিয়াল, সবুজ ভিট্রিয়াল বিভিন্ন ভিট্রিয়ালের ইয়েগুলো তোমাদের জানার কথা। তো সবুজ ভিট্রিয়ালের সংকেত হচ্ছে ব্লু ভিট্রিয়াল বা ইয়েটা জানার কথা। সবুজ ভিট্রিয়াল হচ্ছে ফেরাস সালফেট ইন্টু 7 অনু পানি। এটা কয় গ্রাম দেয়া আছে? 4 গ্রাম দেয়া আছে। যেহেতু ভিট্রিয়াল মানে পানি সহ বিবেচনা করতে হবে। এটার অম্লীয় দ্রবণকে জারিত করতে, আচ্ছা এটাকে জারিত করতে KMnO4 লাগলো, তাহলে এখানে বিক্রিয়াটা কি হবে? KMnO4 আর অম্লীয় মানে হচ্ছে H2SO4, আর বিক্রিয়া যখন করো বিক্রিয়াতে তো আর পানির কোনো ভূমিকা নাই, মানে মূলত ফেরাস সালফেট। তাহলে এখানে কত? 2 আর এখানে 10, এটা আমরা জানি। তুমি এখানে উৎপাদগুলো অবশ্যই লিখবা, কারণ এই বিক্রিয়াটা আবার সেই কমন বিক্রিয়া KMnO4 ফেরাস সালফেট। আমি শুধু দেখো এই দুইটা মূল সংখ্যা হলেই আমাদের হবে, এই দুইটা থেকেই আমি অঙ্কটা করার চেষ্টা করছি। উৎপাদ তো অবশ্যই লিখতে হবে, এবং যদিও এইগুলোর সমতার সংখ্যাটা লিখতে পারো ভালো, না লিখলেও সমস্যা নাই, শুধু এই দুইটা লিখলেও আমি বলছি ফুল মার্কস দিব। আচ্ছা এখন নমুনার বিশুদ্ধতা, তার মানে কি এই ফেরাস সালফেটের বিশুদ্ধতা, এই সবুজ ভিট্রিয়ালের মাঝে কতটুকু ফেরাস সালফেট আছে এটা আমাকে বের করতে হবে। তাইলে এইখানে দেখো আমি বিক্রিয়া থেকে কি পাচ্ছি? আগের মতোই যে 2 মোল KMnO4 ইজ ইকুইভ্যালেন্ট কি 10 মোল FeSO4। 2 মোল ইজ ইকুইভ্যালেন্ট 10 মোল, তাহলে 1 মোল ইজ ইকুইভ্যালেন্ট কি 5 মোল FeSO4 ইজ ইকুইভ্যালেন্ট 5 মোল। ও সরি, Fe2+ নেওয়া লাগবে না, কারণ হচ্ছে নমুনা, নমুনা বলতে ভিট্রিয়ালের মধ্যে পুরো ফেরাস সালফেটটাই আমাকে বের করলেই হবে, কারণ এখানে আয়রনের কোনো কথা নাই। এখানে পুরো ফেরাস সালফেটই হচ্ছে যে নমুনা। সো এখানে বিশুদ্ধ কতটুকু? 4 গ্রামের মাঝে কতটুকু বিশুদ্ধ আছে? তাহলে দেখো 1 মোল মানে কি 1000 ml 1 m KMnO4, তাহলে 5 ইন্টু ফেরাস সালফেট মানে হচ্ছে যে তোমার 152, যদি আমি 56 ধরি আয়রন, তাহলে ডিভাইডেড বাই 1000, সরি ডিভাইড এইখানে হবে না, পরের লাইনে হবে, এত গ্রাম FeSO4। তাহলে 1 ml এ কি হবে? 1 ml এ হচ্ছে 1 ml এ যদি হয় এইখানে ভাগ হবে, আর প্রকৃতপক্ষে কত আছে? 12 ml 0.02 m KMnO4 ইজ ইকুইভ্যালেন্ট 5 ইন্টু 152 ইন্টু তোমার 12 ইন্টু 0.02 ডিভাইডেড বাই 1000, 1000 তো ভাগ হবে, এটা করলে এটা আসবে 0.1024 গ্রাম। আচ্ছা এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে কিসের ভর আসলো? FeSO4 ফেরাস সালফেটের ভর আসলো। কিসের ভর আসলো? FeSO4 অথবা ফেরাস সালফেটের ভর আসলো, কিন্তু মূল নমুনা কি ফেরাস সালফেট না, সবুজ ভিট্রিয়াল, তার মানে পানি সহ। এখন আমি যদি এটার বিশুদ্ধতা বের করতে যাই, তাহলে 4 গ্রাম হচ্ছে পানি সহ, তার মাঝে শুধু ফেরাস সালফেট কতটুকু আছে? তাহলে পানি সহ যদি ফেরাস সালফেটের আমি 7 অনু পানি সহ যদি বের করতে, তাহলে 152 প্লাস 7 ইন্টু 18, এটা টোটাল হবে হচ্ছে তোমার 278। তাহলে 278-এর মাঝে তাহলে আমি এখানে করব যে 278 গ্রাম সবুজ, তুমি লিখবা সবুজ ভিট্রিয়াল, 278 গ্রাম সবুজ ভিট্রিয়ালের মাঝে ফেরাস সালফেটের পরিমাণ হলো কত? 152 গ্রাম। তাহলে 4 গ্রাম সবুজ ভিট্রিয়ালের মাঝে ফেরাস সালফেটের পরিমাণ এখানে করলে হবে 2.187 গ্রাম। এটা তো বুঝতেই পারতেছো কিভাবে হবে, এটা একদম ঐকিক নিয়ম। তুমি যদি ওই 6-7 ঐকিক নিয়ম এখন ভুলে যাও তাইলে আসলে খুব দুঃখজনক। এখন দেখো বিশুদ্ধতা, বিশুদ্ধতা মানে কি? যে পরিমাণটা বের হলো এটাই তো বিশুদ্ধ পরিমাণ। আমি বারবার বলছি অঙ্ক থেকে যেটা আসবে ফেরাস সালফেটের পরিমাণ এটাই বিশুদ্ধ। তাহলে 0.1024 ডিভাইডেড বাই ব্লু ভিট্রিয়ালের মাঝে এটার পরিমাণ কত ছিল? 2.187 ইন্টু 100%। তাহলে এটা যদি করি তাহলে এখানে তোমার 8.34 অ্যারাউন্ড, মানে এটার কাছাকাছি আসবে। এটা হচ্ছে যে অ্যান্সার 8.34% হচ্ছে যে বিশুদ্ধ। তাইলে আবার দেখো যে এইখানে যেহেতু 4 গ্রাম সবুজ ভিট্রিয়াল, সবুজ ভিট্রিয়াল মানে কি ফেরাস সালফেটের সাথে 7 অনু পানি মিলে হচ্ছে সবুজ ভিট্রিয়াল, এটা 4 গ্রাম। কিন্তু বিক্রিয়ায় তোমার পানি তো এখানে পানিতে এমনি দ্রবণ মানে পানি আছে, আলাদাভাবে এটার হিসাব হবে না। বিক্রিয়া আমরা জানি 2 মোলের সাথে 10 মোল বিক্রিয়া করে, এইগুলো কিন্তু লিখতে হবে, আগেই বলছি। যেহেতু আগে একাধিকবার লিখছি এই জন্য আমি লিখলাম না। আচ্ছা তাহলে 2 মোলের সাথে 10, 1-এর সাথে 5, এখানে আয়রনের কোনো কথা নেই। নমুনা বলতে এখানে পুরো ফেরাস সালফেটের ইয়ে করতে হবে, এই জন্য পুরো ফেরাস সালফেটের আণবিক ভর হচ্ছে 152। তাহলে 5 ইন্টু 152, তাহলে 1 মোল মানে 1000 ml 1 m, তাহলে 1-এ 1000 ভাগ হবে, আর 12 ml 0.2 m এর সব উপরে গুণ হবে। তাহলে এত গ্রাম কি হবে? যে ফেরাস সালফেট। তাহলে এতটুকু হচ্ছে ফেরাস সালফেট, যেটা বিশুদ্ধ বিক্রিয়া থেকে যেহেতু আসছে এটাই হচ্ছে বিশুদ্ধ। এখন আসো মূল নমুনা আছে 7 অনু পানি সহ, তাহলে 7 অনু পানি সহ আণবিক ভর হবে 278। তাহলে 278 যদি সবুজ ভিট্রিয়াল মানে মূল নমুনা হয় তাহলে শুধু ফেরাস সালফেট 152। তাহলে মূল নমুনা যদি 4 হয় তাহলে শুধু ফেরাস সালফেট
187। তাহলে এই যে যে বিশুদ্ধ, এটাকে শুধু ফেরাস সালফেটের সাপেক্ষে এটার, কারণ পানির অণু তো বাদ যাবে, 4 গ্রাম সহ হচ্ছে যে পানি, কিন্তু বিক্রিয়ায় যখন দিছি তখন তো পানি আর অংশগ্রহণ করে নাই। সো পানি বাদে হচ্ছে যে নমুনাটা ছিল এতটুকু। তাহলে যে বিশুদ্ধতার অংশটা পাইলাম, এইটা হচ্ছে যে শুধু ফেরাস সালফেট যে নমুনাতে ছিল তার সাপেক্ষে তার পার্সেন্টেজ যদি বের করি সেটা 8.34%। তো আশা করি, 2বার বললাম এই অঙ্ক কিভাবে করছে, আশা করি তুমি বুঝতে পারছো। যদি না বুঝো আবার দেখবে, এবং বারবার বলতেছে আবার আমাকে কোশ্চেন করবে। সুতরাং অঙ্ক সহ তুমি এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবং এটা হচ্ছে প্রথম অংশ, তার সাথে এটা হচ্ছে যে দেখো, এটার স্ক্রিনশট নাও এবং তার সাথে তুমি এই যে পরের অংশ, দুইটা স্ক্রিনশট নিয়ে তুমি সমন্বয় করে তোমার খাতায় পুরো অঙ্কটা তুলে নিবা। তাই এই হচ্ছে টোটাল আমি কয়টা, 6টা টাইপ দেখাইলাম 2টা ক্লাসে। এর পরের ক্লাসে আমরা চলে যাবো আয়োডোমিতিতে। আয়োডোমিতিতে 3টা টাইপ আছে টোটাল, হচ্ছে যে টোটাল জারণ বিজারণ। আয়োডোমিতি এক প্রকার জারণ বিজারণ, বাট ওইটা একটু ডিফারেন্ট কনসেপ্ট, এই জন্য টোটাল 9টা টাইপ। আয়োডোমিতির থিওরি বুঝে আমি এই জন্য পুরোটাই রেখে দিছি। দেন হচ্ছে যে আমরা 3 টাইপসের আমরা ম্যাথসে যাব। তো আশা করি এই 2টা ক্লাসের ম্যাথসগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা, যেন তোমাদের কোনো সমস্যা না হয়, এবং সমস্যা হবে না আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে যদি একাধিকবার করো, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করতেছি।